করোনায় সীমিত আশুরার আয়োজন, ৫ বছরেও হয়নি হোসনি দালানে বোমা হামলার বিচার। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা আজ, চূড়ান্ত হবে ৫ আসনের উপনির্বাচনের প্রার্থী। অনুমতি ছাড়া কথা বলায় নিষেধাজ্ঞা, প্রশাসনিক জবাবদিহিতা, দুর্নীতি দমন ব্যাহতের শঙ্কা। বাঁধ ভেঙে কুড়িগ্রামে বালুর নিচে ১,০০০ হেক্টর জমি, চুয়াডাঙ্গায় ইট ভাটার জমিতে ধান চাষ। এবং বাংলা একাডেমিতে ১৪ বছর আটকে পদোন্নতি, বেতন বৈষম্য সহ জটিলতায় স্থবির গবেষণা। সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত। সাথে আছি শাফাত বিন ফরিদ এবং আমি নুসরাত আফরিন। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছি বিস্তারিত খবরে। পবিত্র আশুরা আজ। এবছর করোনার কারণে ইমামবাড়ার বাইরে তাজিয়া মিছিল সহ সব আয়োজন বন্ধ থাকছে। হোসনি দালান কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা স্বাস্থ্যবিধি মেনে দেশের সব ইমামবাড়ার ভেতরে পালিত হবে পবিত্র আশুরা। আর পুলিশ জানিয়েছে, আশুরা উপলক্ষে কোনো নিরাপত্তা ঝুঁকি না থাকলেও নেওয়া হয়েছে ৩ স্তরের নিরাপত্তা। রাজধানীর নাজিমউদ্দিন রোডের হোসনি দালান ইমামবাড়া আশুরা উপলক্ষে অন্যান্য বছরের চেয়ে কালো সবুজ পোশাক পরা ইমাম ভক্তদের উচ্ছ্বাস কম। অন্যবারের মতো ইমামবাড়ার সামনে বসেনি মেলাও। করোনার কারণে ইমামবাড়ার বাইরে নিষিদ্ধ করা হয়েছে সব অনুষ্ঠান, তাই হোসনি দালান কেন্দ্রিক ভক্তদের আনাগোনাও কম। সচরাচর আমরা এই মিছিলটা দালানের বাইরেই করি। এখন করোনা যেহেতু, এখন ওটা আর কি আমাদের মেনে নিতে হচ্ছে। ইমাম হোসেনের প্রতি শ্রদ্ধা নিবেদন, কারবালা ৭২ শহীদদের স্মরণে আমরা শোক পালন করি, মাতম করি। হোসনি দালান কর্তৃপক্ষ বলছে, সরকারি নির্দেশনা মেনেই সম্পন্ন হবে সব আনুষ্ঠানিকতা। ইমামবাড়া চত্বরেই রোববার সকাল ১০টা, সন্ধ্যা ৭টা এবং রাত ১০টায় অনুষ্ঠিত হবে ৩টি মিছিল। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনেই হবে বয়ান ও মর্শিয়া। আগামীকাল ১০ই মহরম আশুরা, কালকেও মিছিল হবে সকাল ১০টায় এই কম্পাউন্ডের ভিতরেই। ১০টা মিছিল উত্তর গেট থেকে নিয়ে বের হবে, দক্ষিণ গেটে গিয়ে শেষ হবে। পুলিশ বলছে, আশুরা উপলক্ষে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। হোসনি দালানের পুরো এলাকা আনা হয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। ইমামবাড়াগুলোতে যাতে কোনো অবস্থাতেই কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ চলতে না পারে, সেজন্য আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। করোনা সংক্রমণ মাথায় রেখে নির্দেশনা মেনে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ইমাম ভক্তদের আহ্বান পুলিশের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের আরো খবর জানতে এখন ঢাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। খালেদ রায়হান, সেখানে তাজিয়া মসজিদের সামনে যেভাবে হচ্ছে ওরা ইমামবাড়ার তাজিয়া মিছিল করার যে সিদ্ধান্ত এবার হয়েছে করোনার জন্য, খুবই সীমিত পরিসরে, তাদের প্রস্তুতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। তাহলে নিশ্চয়ই দেখতে পাবেন যে এখানে মানুষের সংখ্যা কিন্তু খুবই কম এবং যারাই এসছেন তারাও কিন্তু সে সংখ্যাটি কম বলেই কিন্তু দেখা যাচ্ছে। এখন বেলা ৯টা বাজে। অন্যান্য বছরে কিন্তু এই সময়ের মধ্যে এই পুরো এলাকাটি, পুরান ঢাকার এই পুরো এলাকাটি কিন্তু সাধারণ মানুষ যারা আসলে মিছিলটি করতে আসেন তারা কিন্তু এখানে সমাগম হন, কিন্তু এই বছর কিন্তু একেবারেই তেমনটি করার সুযোগ নিয়ে ডিএমপির পক্ষ থেকে নানা রকমের নির্দেশনা দেওয়া হয়েছে। যেমনটি আমরা খবরেও শুনছিলাম যে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। আমরা দেখেছি সকাল থেকেই পুলিশ সদস্যরা, তার পাশাপাশি র্যাবের সদস্যরা, তার পাশাপাশি সাদা পোশাকেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু এখানে কিন্তু রয়েছেন। তার সঙ্গে যারা এখানে আসছেন, যদিও আমি এখানে প্রায় ২ ঘন্টা যাবত আছি, সকাল থেকেই আরও মানুষ কম ছিল, কিছুক্ষণ ধরে কিন্তু মানুষজনের সংখ্যা কিছুটা বাড়ছে। আমরা প্রতিবেদনে দেখছিলাম যে মানুষ কিন্তু, যেটা বলা হচ্ছে যে সকাল ১০টায়, সন্ধ্যা ৭টায় এবং রাত ১০টায় ৩টি মিছিল বের হওয়ার কথা রয়েছে। এই ৩টি মিছিল কিন্তু এই এলাকার মধ্যে সীমাবদ্ধ
সীমাবদ্ধ থাকবে। এই যে কম্পাউন্ডই রয়েছে সেই কম্পাউন্ডের মধ্যে সীমাবদ্ধ থাকার কথা রয়েছে। যদিও এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা বলছেন যদি সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে তারা যদি আশেপাশের কয়েকটি গলিতে সেটি প্রদক্ষিণ করতে চান সেটি হয়তো সুযোগ দেয়া হতে পারে। যদি এখানে একটি বিষয় কিন্তু উল্লেখ করতে চাই যে যারা এখানে আসছেন সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব মানার যে বিষয়টি সেই ক্ষেত্রে কিন্তু সেটি কিন্তু পুরোপুরি মানা সম্ভব হচ্ছে না। তার কারণটি হচ্ছে যেহেতু মানুষের সংখ্যা আসলে বেশি সেই তুলনায় সেটি কিন্তু সম্ভব হচ্ছে না। তবে অন্যান্য বারের তুলনায় এবারে কিন্তু সংখ্যা খুবই কম। আমি যদি সংখ্যা হিসাবে বলতে চাই সেক্ষেত্রে সংখ্যা হয়তো সেটি অন্যান্য বছরের তুলনায় 20 ভাগের 1 ভাগ হতে পারে। কারণ এই সময়ের মধ্যে কিন্তু পুরো এলাকা এবং এখান থেকে মিছিলের যেই দৈর্ঘ্যটা সেটি কিন্তু দেখা গেছে নিউ মার্কেট পর্যন্ত চলে যায়। সেখানে কিন্তু আজকে কিন্তু সাধারণ মানুষ যারা প্রবেশ করছেন প্রবেশ করার সময়ও কিন্তু তাকে বিভিন্ন রকমের নিরাপত্তা ভেদ করে তাকে প্রবেশ করতে হচ্ছে। যারা ভিতরে আসছেন তাদেরকে কয়েক রকমের চেক করে তাদেরকে ভিতরে প্রবেশ করানো হচ্ছে এবং যারা এখানে আসছেন তারাও কিন্তু সন্তুষ্টি জ্ঞাপন করেছেন সার্বিক নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে। যদিও করোনা মহামারীর কারণে যে পরিমাণের করোনা মহামারীর কারণে আসলে যতটুকু মানুষ সমাগম হওয়ার কথা ছিল এবং শারীরিক সামাজিক নিরাপত্তাকে দূরত্বকে নিশ্চিত করেই যাতে সবাই আসেন সেই বিষয়টি ডিএমপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া ছিল। পাশাপাশি ডিএমপির পক্ষ থেকে অন্যান্য যে সকল নির্দেশনা দেওয়া হয়েছিল প্রায় সবগুলোকেই বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে এবং সাধারণ মানুষ ঠিক সেইভাবেই করার চেষ্টা করছেন। খালেদ রায়হান জানাচ্ছিলেন পুরান ঢাকা থেকে। 5 বছর পেরিয়ে গেলেও হোসনি দালানে বোমা হামলার বিচারে কোনো অগ্রগতি নেই। বিচার শুরুর 3.5 বছরে 46 জনের মধ্যে সাক্ষ্য দিয়েছেন মাত্র 11 জন। রাষ্ট্রপক্ষ বলছে আসামি মাসুদ রানার বয়স, জটিলতা ও সাক্ষীদের সময় মতো আদালতে হাজির করতে না পারায় হচ্ছে বিলম্ব। আর পুলিশের দাবি সাক্ষীদের ঠিকানা না পাওয়ায় হাজিরা জটিলতা তৈরি হয়। 2015 সালে 23 অক্টোবর মধ্যরাতে পুরান ঢাকার হোসনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতিতে বোমা হামলা করে জঙ্গিরা। নিহত হয় 2 জন, আহত শতাধিক। এ ঘটনায় চকবাজার থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে পুলিশ। তদন্ত শেষে 2016 সালের অক্টোবরে 10 জনকে অভিযুক্ত করে দেয়া হয় চার্জশিট। 4 মাসে অভিযোগ গঠনের পর শুরু হয় বিচার। বিচার শুরুর 3.5 বছরে আটকে আছে সাক্ষ্য গ্রহণেই। 2018 সালের অক্টোবরের পর আর সাক্ষ্য গ্রহণই হয়নি। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন মাসুদ রানা নামে এক আসামিকে নাবালক বলে আবেদন করে আসামি পক্ষ। সেটির তদন্তেই হয়েছে সময়ক্ষেপণ। এখানে আমরা চাচ্ছি যে যেখানে 46 জন সাক্ষী, তো যে একজনকে না পাওয়া গেলে আরেকজনকে তো নিয়ে আসতে হবে। এইভাবে সময়গুলি আদালতে পাঠানো হয়েছে, কিন্তু সেটা এখনো কোনো রিটার্ন আসেনি। যে আসামির কি অবস্থান সেটা এখনো জানা যায়নি। পুলিশ বলছে সাক্ষীদের হাজির করার ক্ষেত্রে কোনো দায় নেই তাদের। অনেক সাক্ষীকেই তাদের ঠিকানায় পাওয়া যায়নি। মামলায় সাক্ষী ঠিকমতো হাজির হচ্ছে কিনা, কয়জন সাক্ষী হাজির হলো, কয়জন হাজির হলো না, সেগুলোর এবং কেন যদি কেউ হাজির হতে না পারে, কেন হাজির হতে পারলো না, সেগুলোর চুলচেরা বিশ্লেষণ করা হয়। এবং সাক্ষী যদি কেউ যথাসময়ে ইচ্ছাকৃতভাবে হাজির না হয়ে থাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। তো আমার মনে হয় যে আইনজীবীরা যে অভিযোগ করে থাকেন সেটা যথাযথ না। নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন উপাসনালয়ে হামলার মতো ঘটনার বিচারে ধীরগতি কখনোই কাম্য নয়। বিচার কাজে সম্পৃক্তদের আরো আন্তরিক হওয়ার তাগিদ তাদের। মামলা যেগুলোকে বিচারের আওতায় আনে আইনের প্রয়োগ করে, আমি বলছি না যে আইনের অপপ্রয়োগ করে, আইনের প্রয়োগের মাধ্যমে বিচারগুলো শেষ করা উচিত। এমন মামলার বিচার দ্রুত শেষ না হলে বিচার ব্যবস্থার উপর জনগণ আস্থা হারাতে পারে বলেও মনে করেন বিশ্লেষকেরা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আজ। বিকেলে গণভবনে বসছে দলের মনোনয়ন বোর্ডের সভা। 5 আসনের উপনির্বাচনে 141 জন দলীয় ফর্ম সংগ্রহ করেছেন। প্রতি আসনে গড়ে আগ্রহী প্রার্থী 28 জন। এবার প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার পর্ব থাকছে না। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে মনোনয়ন প্রত্যাশীদের তথ্য উপাত্ত যাচাই বাছাই করে প্রার্থী চূড়ান্ত করা হবে। করোনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ নেতারা। এছাড়া মনোনয়ন বোর্ডের সদস্য সংখ্যাও এবার কমিয়ে আনা হয়েছে। অনুমতি পেলে চিকিৎসার জন্য বিদেশে যাবেন খালেদা জিয়া।
আর এই অনুমতি এবার মিলবে বলে আশা করছেন তার আইনজীবী মাহবুবউদ্দিন খোকন। এর আগে বিএনপি চেয়ারপারসনের সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তার ভাই শামীম এসকান্দার। এর আইনগত দিক পর্যালোচনা করতে আবেদনটি এখন আইন মন্ত্রণালয়ে রয়েছে। দুর্নীতি মামলায় সাজার রায়ের পর 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাবন্দী হন খালেদা জিয়া। পরে এবছরের 25 মার্চ 6 মাসের জন্য মুক্তি পান সরকারের নির্বাহী আদেশে। এ সময় তার সাজা স্থগিত রেখেছে সরকার। তবে 24 সেপ্টেম্বর শেষ হচ্ছে তার মুক্তির 6 মাস। তাই সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো এবং বিদেশে চিকিৎসার সুযোগ দিতে আবেদন করেছেন পরিবারের সদস্যরা। তার ছোট ভাই শামীম ইস্কান্দারের সই করা এ সংক্রান্ত আবেদন জমা দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আমি আশা করি ইতিবাচক সাড়া পাওয়া যাবে। আর এখানে কোর্টের কোনো ভূমিকা নাই। কোর্টের ভূমিকা, আমরা জামিন চেয়েছিলাম, তখন আমাদের জামিন দেয়নি। এখন যদি আবারও জামিন, যেহেতু তার সাজা স্থগিত আছে, সেটা জামিন না দিলে আরো অসুবিধা হবে আমি মনে করি। শনিবার রাতে এসব বিষয়ে কথা বলতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে যান তার আইনজীবী মাহবুবউদ্দিন খোকন। পরে সাংবাদিকদের তিনি জানান, করোনার কারণে খালেদা জিয়াকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি, তাই স্বল্পকালীন হলেও তার বিদেশে চিকিৎসা প্রয়োজন। আর সরকার এবার সে বিষয়টি বিবেচনা করবে বলেও আশা তার। ওনার ভাই যেমন স্বামী ইস্কান্দার সাহেব আবেদন করেছে, যার আবেদন পরিপ্রেক্ষিতে উনি মুক্তি দিয়েছিল, সেই মুক্তি আদেশটা বর্ধিকরণের জন্য আবেদন করেছে এবং আবেদনে দেশে এবং বিদেশে প্রয়োজনে বিদেশে চিকিৎসা করার জন্য অনুমতি দেয়, সুযোগ দেয়, সে আবেদন করেছে। বিএনপি চেয়ারপারসনের সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন পাওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, আইনগত দিক পর্যালোচনা করে সেটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আমি চিঠিটা পেয়েছি, তার ওই যে বিশেষ ওটা কি বলে যে কোর্টে যে সিদ্ধান্তটা দিয়েছিল বাসায় রেখে চিকিৎসা, সেটা বোধহয় সময় শেষ হচ্ছে, সেই সময় বৃদ্ধি। এইটা আমাদের তো এখানে করণীয় কিছু নাই, আমাদের আইন মন্ত্রণালয় পাঠিয়ে দিচ্ছে তাদের পরবর্তী। 2017 সালের 15 জুলাই সবশেষ লন্ডনে গিয়ে চোখ ও পায়ের চিকিৎসা নিয়েছিলেন খালেদা জিয়া। 3 মাস সেখানে অবস্থান করে দেশে ফেরেন 18 অক্টোবর। এবারও চিকিৎসার জন্য তার লন্ডনে যাওয়ার কথাই বেশি শোনা যাচ্ছে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেশ কিছুদিন ধরে ধীরগতি দুর্নীতি বিরোধী অভিযানে কদিন আগেও যে ধরপাকড় চলছিল তাও প্রায় বন্ধ। এই অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, অভিযান চলছে, তবে করোনার কারণে তা বড় করে সামনে আসছে না। এদিকে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ঘটনায় দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে অভিযানের সুফল মিলবে না। গত সেপ্টেম্বরে ক্যাসিনো বিরোধী অন্তত 35টি অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী, যাতে আটক হন যুবলীগ নেতা সম্রাট, জি.কে. শামীম ও খালেদ মাহমুদ ভূঁইয়া এবং আওয়ামী লীগ নেতা এনুরুপন সহ বেশ কয়েকজন। ওই অভিযান 1.5 মাস জোরালো থাকলেও ধীরে ধীরে গতি কমে আসে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, করোনা পরিস্থিতিতে শাহেদ, আরিফ ও সাবরিনাদের আটক করা হয়েছে। এটাও দুর্নীতি বিরোধী অভিযানের অংশ। কোনো কিছু স্তীমিত হয়নি, আমাদের সব কিছুই আমাদের নজরদারিতে রয়েছে। আমরা যখন তথ্য পাচ্ছি, যখন যেটারই তথ্য পাচ্ছি সেটাই আমরা ব্যবস্থা নিচ্ছি। অনেক সময় হয়তো দৃশ্যমান কিছু আপনারা দেখছেন না, কিন্তু আমাদের তথ্য ভিত্তিক অভিযান যেগুলো, সেগুলো কিন্তু চলমান আছে এবং আমাদের এটা থাকবে। আমরা এই অভিযানগুলো আমরা চালিয়ে যাব। আওয়ামী লীগ নেতারা বলছেন, দলীয় পরিচয়ে কেউ দুর্নীতি করলে সাংগঠনিক শাস্তির পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হচ্ছে। যত প্রভাবশালী হোক, কেউ ছাড় পাবে না। অনেক সময় দেখা গেছে যে আমাদের এই শক্ত অবস্থানের বাইরেও অনেক হয়তো ছোটোখাটো অপরাধে জড়িয়ে পড়ে বা অনিয়মে জড়িয়ে পড়ে। আমাদের কাছে যখনই যেসব তথ্যগুলো আসে, আমরা চেষ্টা করি সেগুলোকে সাংগঠনিকভাবে এবং আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য। ক্যাসিনো বিরোধী ও শুদ্ধি অভিযানের পর প্রায় 1 বছর হতে চলল, কিন্তু জি.কে. শামীম বাদে গ্রেপ্তার কারোরই বিচার শুরু হয়নি। এত দেরি হলে সুফল পাওয়া যাবে না, মন্তব্য অপরাধ বিশেষজ্ঞের। এটাকে যদি আমরা পরিপূর্ণ করতে চাই, তাহলে দ্রুততার সাথে বিচার সমাধান এবং প্রকৃত অর্থেই যারা অফেন্ডার তাদের পানিশমেন্টের আওতায় আনা এবং যারা ভিকটিম তাদেরকে উপযুক্ত জাস্টিস বা অধিকারকে এনশিওর করার মধ্য দিয়েই আসলে এটা কেবলমাত্র তখনই এটা
আমরা বলতে পারবো যে দুর্নীতি বিরোধী অভিযান একেবারে পুরোপুরি সার্থক হয়েছে। দুর্নীতি বিরোধী অভিযানে আটক সম্রাট সহ অনেকেই নানা অজুহাতে দীর্ঘদিন হাসপাতালে আছেন। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের নীলিমা রিসোর্ট পরিদর্শন করেছে সিনহা হত্যা মামলার তদন্ত দল। এ সময় পুলিশের মামলার সাক্ষী, রিসোর্টের 2 কর্মচারীর সাথে কথা বলেন তারা। এছাড়া আরও 3 সাক্ষীকে আরেক দফা জিজ্ঞাসাবাদ করেছে র্যাব। অবসরপ্রাপ্ত মেজর সিনহা ও তার সঙ্গীরা ছিলেন কক্সবাজারের রামুর নীলিমা রিসোর্টে। দুপুরে রিসোর্টে যান মামলার তদন্ত কর্মকর্তা। তিনি কথা বলেন শিপ্রা দেবনাথের বিরুদ্ধে পুলিশের করা মামলার 2 সাক্ষী আব্দুল্লাহ ও লোকমানের সঙ্গে। আমাদেরকে দেখছে, আমাকে তদন্ত করছে আমাদের সাথে। আমরা বলছি যেগুলো বলার আছে বলছি র্যাবের কাছে। সবসময় এক কথা বলি আমরা। এরা গন্ডা নিচ্ছিল, মানে ওরা কি জন্য তদন্ত আইছে আর কি, এদের আমাদের সুপারভাইজার আর নাইট গার্ড আব্দুল্লাহ এদের সাথে গিয়ে করছে। এদিকে সকালে কক্সবাজার জেলা কারাগার থেকে পুলিশের 3 সাক্ষী নুরুল আমিন, নিজাম ও আয়াজকে হেফাজতে নেয় র্যাব। স্বাস্থ্য পরীক্ষার পর রিমান্ডের জন্য তাদের নেওয়া হয় র্যাব 15 এর সদর দপ্তরে। এদের যে 3 জন ছিল আসামি, সাধারণ মানুষ যে 3 জন সাক্ষী ছিল, কেসের সাক্ষী ছিল যারা, তাদেরকে নিয়ে গেছে 3 জনকে। আর আসামি আছে এখন পুলিশের 4 জন এখনো নেওয়ার বাকি আছে। সিনহা হত্যা মামলায় গ্রেপ্তার 13 জনের মধ্যে র্যাবের রিমান্ডে রয়েছেন 6 জন। 4 আসামির রিমান্ড মঞ্জুর হলেও তাদের হেফাজতে নেওয়া হয়নি। বাকি 3 আসামি জবানবন্দি শেষে কারাগারে রয়েছেন। একদিকে চলছে আসামিদের রিমান্ড, আর অন্যদিকে মামলার স্বাভাবিক তদন্ত কার্যক্রম। অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে গুলি করা কি ছিল পূর্ব পরিকল্পিত নাকি নিছকই দুর্ঘটনা? এ প্রশ্নের জবাবে তদন্ত কর্মকর্তা বলছেন এখনো সময় হয়নি উপসংহার টানার। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। অনুমতি ছাড়া গণমাধ্যমে কথা বলতে না পারার বিধিনিষেধ অনুসন্ধানী সাংবাদিকতাকে ঝুঁকিতে ফেলবে, সংকুচিত করবে অবাধ তথ্য প্রবাহকে। সম্প্রতি এ বিষয়ে সচিবদের মন্ত্রণালয়ে দেয়া চিঠির প্রতিক্রিয়ায় এসব কথা বলছেন সাংবাদিক নেতারা। তাদের মতে ঔপনিবেশিক সময়ের এই বিধিনিষেধে সংবাদ প্রকাশে সৃষ্টি হবে প্রতিবন্ধকতা। প্রশাসনিক জবাবদিহিতা ও দুর্নীতি বিরোধী অভিযান পড়বে বাধার মুখে। সরকারি চাকরিতে অনুমতি ছাড়া কথা না বলার বিধিনিষেধ পুরনো হলেও কর্মচারীদের শৃঙ্খলায় আনার নামে এ নির্দেশনা নতুন করে জারি হয় নানা সময়। 1979 সালের সামরিক শাসন আমলে করা সরকারি কর্মচারী আচরণ বিধিমালার 22 ধারাটি মনে করিয়ে দিয়ে 18 আগস্ট সব সচিবদের এই সংক্রান্ত চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়েছে বিভাগীয় প্রধানের অনুমতি ছাড়া কর্মকর্তারা গণমাধ্যম বা অনলাইনে বক্তব্য, মতামত ও নিবন্ধ প্রকাশ করতে পারবে না। তবে 21 শতাব্দীর এই অবাধ তথ্য প্রবাহের যুগে এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন সাবেক প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান। প্রশাসনের কর্মকাণ্ড স্বচ্ছ করতে হয়, জবাবদিহি করতে হয়, দুর্নীতিমুক্ত করতে হয়, তাহলে তথ্যের অবাধ প্রবাহ থাকতে হবে। কিন্তু তথ্যের অবাধ প্রবাহ বিঘ্নিত হলে এই জবাবদিহিতা এবং স্বচ্ছতা হ্রাস পাবে। সাংবাদিক নেতারা বলছেন তথ্যের গতিরোধে ঔপনিবেশিক আমলের এই আইন ও বিধির সীমাবদ্ধতা দূর করেছিল তথ্য অধিকার আইন। তাতে বলা আছে রাষ্ট্র কখনো তথ্য নিয়ন্ত্রণ করবে না, কিন্তু নতুন এই আদেশ সেই তথ্য অধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক বলেও মত তাদের। তারা বলছেন এরই মধ্যে এসব নির্দেশনা মাঠ পর্যায়ে ভুল বার্তা দিচ্ছে। এতে নানা পর্যায়ের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে বিপাকে পড়ছেন সাংবাদিকরা। সরকারের দুর্নীতি সম্পর্কে বলবে না, সরকারের অনিয়ম সম্পর্কে বলতে পারবে না, একটা হাসপাতালে যদি ভুয়া মাস্ক আসে সেই সম্পর্কে বলবে না, একটা রোগী যদি মারা যায় সেই সম্পর্কে বলবে না, কিন্তু সরকারের হাসপাতাল খুব ভালো চলছে, করোনার জন্য কোনো সমস্যা না, এটা বলতে পারবে। এটি মানুষ মনে করে যে সরকার তার নিজস্ব সুবিধার জন্য হঠাৎ করে আইনটি স্মরণ করিয়ে দিচ্ছে। 79 আচরণ বিধিমালার বিধিতে আরও বলা আছে সরকারি কর্মচারীরা চাকরির শুরুতেই নিজের ও পরিবারের সদস্যদের সম্পত্তির হিসেব জমা দিবেন। কোনো লাভজনক বা বিনিয়োগকারী প্রতিষ্ঠানের অংশীদার হতে পারবেন না। পাশাপাশি অংশ নেওয়া যাবে না রাজনৈতিক কর্মসূচিতেও। তবে সব বিধি মেনে চলায় গুরুত্ব না দিয়ে সরকার কেন শুধু তথ্য প্রকাশের ক্ষেত্রে বিধিনিষেধ সামনে আনছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন
বিশ্লেষকরা। কথা বলার অধিকার সংকুচিত করা ঠিক হবে না। সাংবাদিকদের এখন দায়িত্ব যে শুধুমাত্র 22 ধারা কেন, অন্য ধারাগুলি সরকারি কর্মকর্তারা কতটা মানছেন সেটা দেখা দরকার। স্পর্শকাতর ঘটনা সহ নানা বিষয়ে তথ্য গোপন করতে এই প্রজ্ঞাপনকে সরকারি কর্মকর্তারা এখন ঢাল হিসেবে ব্যবহার করবে বলেও শঙ্কা সাংবাদিক নেতাদের। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রেস্তোরাঁর ভেতরে গোড়ালি সমান পানি, তাতে ঘুরে বেড়াচ্ছে রং বেরঙের ছোট আকারের মাছ। আর চেয়ারে বসে পা ডুবিয়ে খাবারের স্বাদ নিচ্ছেন ভোজন রসিকরা। মাঝে মাঝেই পা ছুঁয়ে যাচ্ছে মাছ। বাংলা খাবারের পাশাপাশি আছে চাইনিজ, থাই সহ হাজারের বেশি আইটেম। সাতক্ষীরার ব্যতিক্রমী এই রেস্তোরাঁ এরই মধ্যে পেয়েছে বেশ জনপ্রিয়তা। প্রতিবেদনটি দেখবেন সংবাদের শেষ অংশে। দেশে করোনায় আরও 32 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 26 এবং নারী 6 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 4,206 জনের। 92টি ল্যাবে 24 ঘন্টায় 11,689 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 2,131 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 18.23%। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3,08,925 জনে। সুস্থ হয়েছেন আরও 2,027 জন। এ নিয়ে মোট সুস্থ 1,98,863 জন। শর্ত সাপেক্ষে 1 সেপ্টেম্বর থেকে গণপরিবহনে করোনাকালের আগের ভাড়া কার্যকর। ঢাকা সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে শনিবার অনলাইনে এক মতবিনিময় সভায় একথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাস মালিক ও যাত্রী কল্যাণ সমিতি। করোনা পরিস্থিতি ও জনস্বার্থ বিবেচনায় মঙ্গলবার থেকে গণপরিবহনে আগের ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেক্ষেত্রে বাসের চালক, হেলপার, যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। বাসে আসন সংখ্যার বেশি যাত্রী তোলা যাবে না। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও বার্তায় একথা জানিয়েছেন। আগামী 1 সেপ্টেম্বর হতে গণপরিবহনের আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সড়কমন্ত্রী আরও জানান, স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালানোর পাশাপাশি যাত্রার শুরু ও শেষে যানবাহনকে জীবাণুমুক্ত করতে হবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বিআরটিএকে নির্দেশনা দেওয়া হয়েছে। কঠোরভাবে নিয়ম মানার বিষয়টি সরকারি নির্দেশনা সকলকে বিজ্ঞপ্তি আকারে জানানোর পাশাপাশি আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে নিয়মিত কার্যক্রম জোরদারে বিআরটিএকে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছি। সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক বলছে যাত্রী কল্যাণ ও বাস মালিক সমিতি। তবে করোনার স্বাস্থ্যবিধি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার নজরদারি আরও বাড়ানোর তাগিদ যাত্রী কল্যাণ সমিতির। আর স্বাস্থ্যবিধি মেনে চলতে যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে বাস মালিক সমিতি। এখন যে সমস্ত শর্তাবলী তারা আরোপ করছে সেই শর্তগুলো মানবে এমনটি কিন্তু আমরা মনে করতে পারি না। আমরা তাই মনে করি গণপরিবহনকে আগের ভাড়ায় ফিরানোর আগেই সরকারের কঠোর নজরদারি প্রয়োজন। হ্যান্ড স্যানিটাইজেশন থাকবে, স্প্রে করা হবে, তারপরে মাস্ক থাকবে যাত্রীদের। এগুলো আমরা আমাদের স্টাফদেরকে ওই রকম সচেতনতা বৃদ্ধি করব। এইভাবে নিয়ে যেভাবে করা যায়। তবে কত হলো আগের অবস্থা ফিরে যাব, ভাড়াটা গভর্নমেন্টের নির্ধারিত ভাড়া ওইটাই সবাই এলাকা যাত্রীদের থেকে আদায় করবে এবং যাত্রীরা এইভাবে চলাফেরা করবে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে গত 24 মার্চ সারা দেশে বাস চলাচল বন্ধ করে সরকার। পরে 1 জুন থেকে শর্ত সাপেক্ষে বাস ও মিনিবাসের ভাড়া 60% বাড়িয়ে চলাচলের অনুমতি দেওয়া হয়। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সেপ্টেম্বরে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে আরেক দফা বন্যার আভাস দিয়েছে পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে তা হবে স্বল্পমেয়াদী। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টির কারণে বাড়বে নদ নদীর পানি। তাই নদীবন্দরে 1 নম্বর সতর্কতা চলছে।
ভারী বৃষ্টি উজানের ঢলে বন্যা দেখা দেয় দেশের উত্তর ও মধ্যাঞ্চলের অন্তত ৩৩ জেলায়। ২ মাসের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১/২ কোটি মানুষ, মৃত্যু হয়েছে ২৫১ জনের। এই ক্ষতি কাটিয়ে ওঠার আগেই সেপ্টেম্বরের মাঝামাঝি আবারও বন্যার আশঙ্কা করা হচ্ছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে আগামী ২ সপ্তাহে বাড়বে নদ নদীর পানি। বাংলাদেশ সহ বাংলাদেশের উজানে বিভিন্ন সময়ে, বিশেষ করে সেপ্টেম্বরের ২য় এবং ৩য় সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে নদ নদী, বাংলাদেশের প্রধান নদ নদীগুলোতেও পানি বাড়তে পারে। তবে তা বড় ধরনের কোনো বন্যা পরিস্থিতি সৃষ্টি করবে না বলেই আমাদের মনে হয়। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী সপ্তাহে সারা দেশে বৃষ্টি বাড়বে, তখন কমবে গরমের মাত্রা। বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকে, বাতাসে আর্দ্রতা বেশি থাকলে গরমের অনুভূতিটা বেশি থাকে। যদিও তাপমাত্রা কম, তবুও আর্দ্রতার কারণে অনুভূতিটা বেশি হবে। এবার ২৬ জুন প্রথম দফায় বন্যা হয়, ১০ জুলাই দ্বিতীয় দফা, ১৯ জুলাই তৃতীয় দফা, আর ১৮ আগস্ট প্লাবিত হয় উপকূলীয় এলাকা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা বন্যা ও বাঁধ ভেঙে কুড়িগ্রামে অন্তত ১,০০০ হেক্টর আবাদি জমি ঢেকে গেছে বালুতে। এসব জমিতে নানা ফসল হলেও এবার আবাদ না হওয়ার শঙ্কায় কৃষকরা। এই অবস্থায় বালুতে চাষের উপযোগী ফসল আবাদে সরকারি সহায়তা চেয়েছেন তারা। ২ মাস পর বন্যার পানি নেমে গেছে কুড়িগ্রামের চরাঞ্চল ও নদী তীরের এলাকা থেকে, কিন্তু ভোগান্তি কমেনি দুর্গতদের। বন্যায় ফসলের ক্ষতির পাশাপাশি কুড়িগ্রাম সদর উপজেলার সারডোব গ্রামের শত শত একর আবাদি জমিতে ৩ থেকে ৫ ফুট বালুতে ভরে গেছে। একই অবস্থা জয়কুমুর ও হলখানা গ্রামেও। এসব এলাকার কৃষক এবার আমন চাষ করতে পারছেন না। এছাড়া বালুতে নষ্ট হয়েছে পাট, কলা, সবজি ও ভুট্টা সহ নানা ফসল। যে বালু পড়ছে এতে আর কোনো কিছু আবাদ করা সম্ভব হবে না। এই জমিগুলো নষ্ট হওয়ার পরে এখানকার এলাকার যে জনগণ আছে, এই জনগণ খুবই কষ্ট জীবনযাপন করতেছে। আবাদ করতে না পারায় দুশ্চিন্তায় কৃষক পরিবারগুলো। বালু জমিতে মিষ্টি কুমড়া, মিষ্টি আলু ও ভুট্টা চাষ করতে চাইলেও পুঁজি সংকটে তা পারছেন না। এই জমিতে ভুট্টা, মিষ্টি কুমড়া আবাদ করতে গেলে অনেক পানি সেচ দেওয়া দরকার হবে, সেচ ছাড়া হবে না। এখন এই সেচ দিবার গেলে অনেক পয়সার দরকার আছে। সরকার থেকে কিছু সাহায্য করে হয়তো মিষ্টি কুমড়া আর ভুট্টা এই দুইটা ছাড়া আর আবাদ করা যাবে না। ক্ষতি পুষিয়ে নিতে প্রণোদনার কথা জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। সরকার কোনো প্রণোদনা ঘোষণা করে আমরা তালিকা করে সেই সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ওই সমস্ত প্রণোদনা, ভুট্টা, মিষ্টি কুমড়া এই জাতীয় ফসলগুলো দিয়ে তাদের ক্ষতিটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করব। জেলায় অন্তত ১,০০০ হেক্টর ফসলি জমি বালুতে অনাবাদি হয়ে পড়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চুয়াডাঙ্গায় ইটভাটার পতিত জমিতে হচ্ছে ধান চাষ। করোনা পরিস্থিতিতে খাদ্য সংকট মোকাবিলায় এসব জমিতে চাষাবাদের উদ্যোগ নেয় কৃষি বিভাগ। প্রথমবারের মতো চাষের আওতায় আসা এসব জমিতে আউশের ফলন হয়েছে আশানুরূপ। কিছুদিনের মধ্যে কাটা হবে এই ধান। ইট প্রস্তুত মৌসুমে ভাটা মালিকরা এসব জমি ব্যবহার করেন ইট তৈরির কাজে। বছরের বাকি প্রায় ৬ মাস সময় পতিত থাকত জমিগুলো। তবে কৃষি বিভাগের উদ্যোগে এসব জমিতে এবার চাষ হয়েছে আউশ ধান। অনাবাদি এসব জমিতে ধান ফলিয়েছেন ইটভাটা শ্রমিকরাই। প্রায় সব জমিতেই ভালো ফলন হওয়ায় খুশি তারা। এলাকার অনেকটা উপকার আসবে, যার কারণে আমরা রাজাভাটা ইবাড্ডা আমরা নতুন ধান চাষ করেছি। আমাদের পেছনে যে দেখছেন লোকেশনটা, এগুলো সবই ধান লাগিয়েছি। প্রায় ২৫ বিঘা জমিতে ধান হয়েছে। এই মালিকেরই আরও মজুরিপুরে বাদশাভাটা আছে, ওখানেও ২০-২৫ বিঘা জমি, সেখানেও ধান চাষ করা হয়েছে। দেশে করোনার কারণে খাদ্য ঘাটতি যেন না থাকে, এই জন্যে দেশের কোনো জায়গা খালি পড়ে না থাকে, এই জন্যে আমরা ধান চাষ করেছি আর কি। চুয়াডাঙ্গা জেলায় প্রায় ১০০ ইটভাটা রয়েছে। এসব ইটভাটার ৩৫ হেক্টর জমিতে এবছর আউশ ধানের চাষ করা হয়। কৃষি কর্মকর্তারা জানান, কোনো জমি পতিত থাকবে না। প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পর উদ্যোগ নেওয়া হয় ইটভাটার পতিত জমি কাজে লাগানোর। চুয়াডাঙ্গা জেলায় যেহেতু আউশ ধান বেশি হয় এবং আউশ স্বল্প দৈর্ঘ্যের একটি ধান, আমরা প্রায় অধিকাংশ ভাটাতেই আমরা এবার আউশ ধানের আবাদের আওতায় নিয়ে এসেছি। প্রায় ৩০ থেকে ৪০ হেক্টর জমি এবার আবাদে আসছে। ইটভাটার পতিত জমি চাষে এবছর জেলায় ২০০ মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে মনে করছে কৃষি বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আবহাওয়া পরিবর্তনের কারণে বড় ধরনের প্রভাব পড়ছে দেশের কৃষিতে। বিশেষ করে রংপুর বিভাগে ধান চাষ ও কাটার সময় বৃষ্টি বা বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা। আবহাওয়াবিদরা বলছেন, পূর্বাভাস অনুযায়ী ফসল রোপণ বা সংগ্রহের সময় বদলে নিলে ক্ষতি কিছুটা কমানো যাবে।
দেশের উত্তরাঞ্চলে বেশ কয়েক বছর ধরেই প্রাক মৌসুমে অতিবৃষ্টি, কখনো কখনো বন্যা দেখা দিচ্ছে। বিশেষ করে এপ্রিল মে মাসে গড় বৃষ্টির সময় ও পরিমাণ বেড়েছে অনেক। রংপুর বিভাগের 5 জেলায় এবার জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে 1 মাসেরও বেশি সময় স্থায়ী ছিল বন্যা। এতে নষ্ট হয়েছে ধান, সবজি সহ প্রায় 14,500 হেক্টর জমির ফসল। এই অবস্থায় কৃষির ক্ষতি মোকাবেলায় আবহাওয়ার পূর্বাভাস সরাসরি কৃষকের কাছে পৌঁছানোর পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া পূর্বাভাস অনুযায়ী ফসল বোনা ও সংগ্রহ করলে ক্ষতি কিছুটা কমবে। প্রতি সপ্তাহে বা প্রতিদিন তারা আমাদের কাছ থেকে ফোরকাস্টগুলো জেনে নেবে এবং সেটা সার্কুলেট করবে, সেটা প্রচার করবে কৃষকদের মাঝে, এবং কৃষকরা সেভাবেই তাদের ব্যবস্থা নেবেন। তাহলেই বীজতলায় যেমন বীজ ক্ষতিগ্রস্ত থেকে রক্ষা পাবে, ঠিক তেমনই ফসল তারা একদিন আগে বা 2 দিন আগে বা 2 দিন পরে বৃষ্টির পূর্বাভাস অনুযায়ী তারা ফসল সংগ্রহ করতে পারবে। কৃষি বিভাগ বলছে পূর্বাভাস অনুযায়ী কৃষকদের পরামর্শ দেওয়া হয়, তবে আবহাওয়া বিভাগের সাথে আরও বেশি সমন্বয় দরকার। যে এলাকায় যেটি প্রযোজ্য হয় আবহাওয়ার ক্ষেত্রে সেগুলো চরে কোনগুলো প্রযোজ্য হবে, বন্যাপ্রবণ এলাকায় কোনগুলো প্রযোজ্য হবে, এবং আমরা এমনও করি যে বৃষ্টিপাত অতিরিক্ত হতে পারে, বন্যা হতে পারে, এই সময় ধান কাটার কথা হয়তো অগ্রিম বলে দিতে পারি। আবহাওয়াবিদরা বলছেন পূর্বাভাস মেনে চললে শুধু ফসলের ক্ষতিই নয়, কমতে পারে বজ্রপাতে প্রাণহানির সংখ্যাও। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রংপুর। এ বিষয়ে আরো জানাতে এখন বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আমিরুল লতিফ। আমিরুল, পূর্বাভাস অনুযায়ী ফসল রোপণ বা সংগ্রহের সময় বদলানোর কথা বলেছে, এছাড়া কৃষকদের আর কি ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে? দেখুন, আমি যখন কথা বলেছিলাম রংপুর আবহাওয়া অফিসে, সেখানকার সহকারী আবহাওয়াবিদ জনাব মোস্তাফিজুর রহমান, তিনি একটি গবেষণায় বের করেছেন যে গত 30 বছরে আবহাওয়ার যে আচরণগত পরিবর্তন সেটি আসলে কৃষকদের অনেকটা ক্ষতি করছে, এই বিশেষ করে রোপণ এবং তোলার সময়। তো তার যেটি পরামর্শ সেটি হলো যে যত বেশি সম্ভব আবহাওয়া অফিসের সাথে যোগাযোগ করতে হবে কৃষি অফিসের মাধ্যমে, তাতে করে এটি সম্ভব। এবং তিনি যেটি বের করেছেন, আমি যদি একটু জানাতে চাই যে বিশেষ করে প্রাক বর্ষা মৌসুম যেটি এপ্রিল মে মাসে, এখানে এপ্রিল মাসে গত 30 বছরে প্রায় 105% বৃষ্টিপাত বেড়েছে, যে সময়টিতে আসলে বোরো ধান। অভিযোগ, যে লাইসেন্সের ফি 400 টাকা তার জন্য তাদের কাছ থেকে আদায় করা হয়েছে 5 থেকে 8,000 টাকা। এছাড়া ভুয়া সনদ দেওয়ারও অভিযোগ আছে ফিরোজ কুতুবির বিরুদ্ধে। এসব বিষয়ে তদন্তকারী দলের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন জেলার 10 গ্রাহক। লাইসেন্স করতে লাগে 400 টাকা, সেই জায়গায় লাইসেন্স করতে নিচ্ছে আমার থেকে 3,000 টাকা। 5,000 টাকা নিছে লাইসেন্স বাবদ। বাজারে কালকে আমাকে এক অফিসার গেছে, অফিসার গিয়ে এই লাইসেন্সটা আপনার ভুয়া। পঞ্চগড়ের আটোয়ারীতে থানা হেফাজতে সাইদুর রহমান নামের যুবককে নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শুক্রবার বিকেলে উপজেলার ছোটদাপ এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। আহত যুবকের পরিবারের অভিযোগ, শনিবার তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। থানায় পুলিশ সদস্যরা তাকে নির্যাতন করেছে বলে অভিযোগ তাদের। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হুমায়ুন কবির জানান, সাইদুরের মাথায় ধাতব কোনো কিছুর আঘাত লেগেছে, তবে আটোয়ারী থানার ওসি ইজারুদ্দিনের দাবি তার উপর কোনো নির্যাতন হয়নি। চোর সন্দেহে সাইদুলকে আটক করা হয়। তার বিরুদ্ধে চুরির মামলাও রয়েছে। আত্মহত্যার চেষ্টা করলে সে মাথায় আঘাতপ্রাপ্ত হয়। আইন প্রণয়নের 7 বছর পেরিয়ে গেলেও এখনও তৈরি হয়নি বাংলা একাডেমির প্রবিধান। এতে 14 বছর ধরে পদোন্নতি আটকে আছে একাডেমির কর্মকর্তাদের। কর্মীদের মাঝে তৈরি হয়েছে বেতন বৈষম্য সহ নানা জটিলতা। গতি কমেছে গবেষণা কাজেও। বাংলা একাডেমি আইন প্রণীত হয় 2013 সালের 22 সেপ্টেম্বর। এরপর প্রায় 7 বছর পেরিয়ে গেছে, এখন পর্যন্ত একাডেমির কোনো প্রবিধান তৈরি হয়নি। ফলে 14 বছর ধরে পদোন্নতি পাচ্ছেন না কর্মকর্তারা। কর্মীদের মধ্যে তৈরি হয়েছে বেতন বৈষম্য সহ নানা জটিলতা। অভিযোগ আছে, নানা সময়ে দায়িত্ব পালন করা মহাপরিচালকদের অবহেলার কারণে এত বছরেও প্রবিধান তৈরি হয়নি। তবে বর্তমান মহাপরিচালক বলছেন প্রবিধানের খসড়া চূড়ান্ত, অপেক্ষা সরকারি সিদ্ধান্তের। আমাদের যারা কর্মকর্তা কর্মচারী আছেন দীর্ঘদিন তারা তাদের পদোন্নতি থেকে বঞ্চিত। অতি দ্রুত প্রবিধানমালাটি করা যায় সে ব্যাপারে আমার সাধ্যমতো আমি সংস্কৃতি মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, ক্যাবিনেট ডিভিশন, আইন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অর্থ মন্ত্রণালয় সহ সবার সঙ্গে কথা বলেছি। গত 10 বছরে
বিবর্তনমূলক বাংলা অভিধান, আধুনিক বাংলা অভিধান, বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালার মতো কিছু হাতে গোনা গবেষণা ও গ্রন্থ প্রকাশ ছাড়া উল্লেখযোগ্য কাজ নেই। এর মধ্যে বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালার সব জেলার বই এখনও প্রকাশ হয়নি। তাছাড়া প্রকাশিত বইগুলোর মান নিয়েও রয়েছে নানা প্রশ্ন, নেই গবেষণা কাজের ধারাবাহিকতা। গবেষণা বৃত্তি বাংলা একাডেমিতে এখন চালু আছে। নতুন করেও আমরা আরও গবেষণা বৃত্তি দেওয়ার জন্য, যাতে করে কোনো গবেষক এই শিক্ষাবৃত্তি বলেন, গবেষণা বৃত্তি বলেন, এর ভেতর দিয়ে যাতে উচ্চতর শিক্ষা কিংবা গবেষণা কার্যক্রম পরিচালনা করতে পারেন সে বিষয়ে আমরা কার্যক্রম হাতে নিয়েছি এবং এটা কার্যকর হয়ে যেত ইতোমধ্যে। শুধুমাত্র করোনার কারণে আমাদের ইচ্ছা ছিল ফেব্রুয়ারির বইমেলার পরপরই মার্চ মাসেই এই কাজগুলো আমরা করব। বাংলা একাডেমিতে মোট বিভাগ 8টি, 2টিতে নেই পরিচালক, 3টিতে ভারপ্রাপ্ত পরিচালক। অনুবাদের মতো গুরুত্বপূর্ণ উপবিভাগেও জনবলের অভাব। সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব বলছেন, অভ্যন্তরীণ জটিলতার কারণে এত বছরেও প্রবিধান হয়নি। শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। বাংলা একাডেমির প্রবিধান বানাটা এখন দ্রুত চূড়ান্তকরণের কাজটা হবে। এটা যাবে লেজিসলেটিভ এবং সংসদ বিষয়ক বিভাগে। এটা একটু জটিলতায় পড়েছিল, অন্যদিকে চলে গিয়েছিল এর আগে, তো সেটার কোর্স কারেকশন করা হয়েছে, এখন দ্রুত হয়ে যাবে আমরা আশা করি। বাংলা একাডেমির সব জটিলতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংস্কৃতি মন্ত্রণালয়ের। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তারল্য সংকট, খেলাপি ঋণ, প্রভিশন ঘাটতি সহ নানা কারণে শেয়ার বাজারে বিনিয়োগ আশানুরূপ নয় বাণিজ্যিক ব্যাংকগুলোর। বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের নানা উদ্যোগেও সাড়া দেয়নি ব্যাংকগুলো। পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, প্রতিটি ব্যাংক 200 কোটি টাকার বিশেষ তহবিল গঠন করে বিনিয়োগ করলে বাজারে অর্থপ্রবাহ বাড়বে। মূল্যসূচকের টানাপতনে আস্থাহীনতা, সবশেষ করোনা, সব মিলিয়ে শেয়ার বাজারে লেনদেন নেমেছিল তলানিতে। তবে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ও নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নেয়া বিভিন্ন উদ্যোগে কিছুটা আস্থা ফিরতে শুরু করেছে শেয়ার বাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্যানুযায়ী 1 জুন থেকে 27 আগস্ট পর্যন্ত 61 কার্যদিবসে ডিএসসিতে মূল্যসূচক বেড়েছে 873 পয়েন্ট, আর বাজার মূলধন বেড়েছে 57,371 কোটি টাকা। তবে শেয়ার বাজারে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর বিনিয়োগ আশানুরূপ নয় বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে ব্যাংকগুলোর প্রভিশন ঘাটতি, তারল্য সমস্যা সহ বিভিন্ন কারণে বাড়ছে না বিনিয়োগ। কোভিড-19 ফলশ্রুতিতে দেশে সার্বিকভাবে আর্থিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেক লোকের ইনকাম লস হয়েছে, অনেক লোক চাকরি হারিয়েছে। তো এই পরিস্থিতিতে লিস্টেড কোম্পানি আছে, তাদের প্রফিটেবিলিটি নিয়ে সন্দেহ আছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের মোট মূলধনের 25% পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারে। তবে বর্তমানে ব্যাংকগুলোর গড় বিনিয়োগ মাত্র 11%। অবশ্য ব্যাংকাররা বলছেন, পুঁজিবাজারে গতি ফেরায় ধীরে ধীরে বিনিয়োগ বাড়াবেন তারা। আমরা কিন্তু মার্কেটে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি এবং সেখানে কেউ দেখতে পাচ্ছে যে আসলে মার্কেটের অবস্থার পরিবর্তন হচ্ছে। আমরা দেখছি ইন্ডেক্সের ইমপ্রুভমেন্ট হচ্ছে, ইনভেস্টমেন্ট আসছে। তো সেই জন্য আমরা মনে করি যে সেটা একটা পজিটিভ জিনিস এবং ব্যাংকগুলো কিন্তু এখন পজিটিভলি দেখছে। আপনি দেখবেন বেশ কিছু ইনভেস্টমেন্ট কিন্তু হচ্ছে, হয়তো ওটা পুরোটা আসেনি, বাট ওটা একবারে তো আসবে, ওটা আস্তে আস্তে আসবে। যাদের হয়তো 25% হয় নাই, তারা তাদের ওই 25%-এর মধ্য থেকে ইনভেস্ট করছে, তাদের হয়তো ওই 200 কোটি টাকা করতে হচ্ছে না। যার 25% হয়ে গেছে সে হয়তো যে 25%-এর বাইরে যে 200 কোটি টাকা বিনিয়োগ করতেছে। এছাড়া পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগ বাড়াতে প্রতিটি ব্যাংককে 200 কোটি টাকার বিশেষ তহবিল গঠনের সুযোগ দেওয়া হয়েছে। সব ব্যাংক এই সুযোগ নিলে প্রায় 11,500 কোটি টাকা বিনিয়োগ আসবে শেয়ার বাজারে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পঞ্চগড়ে করতোয়া সেতুর নিচে সন্তান প্রসব করলেন মানসিক ভারসাম্যহীন এক নারী। পরে নবজাতক সহ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারো সাহায্য ছাড়াই শনিবার দুপুরে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন 35 বছর বয়সী লিপি আক্তার। প্রসবের পর যন্ত্রণায় ছটফট করতে দেখে নদীতে পাথর তুলতে আসা কয়েকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ওই নারী ও নবজাতককে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। লিপি আক্তারের ভবঘুরে স্বামী মানজা মিয়ার বাড়ি পৌর শহরের রামের ডাঙ্গা মহল্লায়।
মানসিকভাবে অসুস্থ লিপির ভরণ পোষণের দায়িত্ব কেউ না নেয় 4 বছরের এক মেয়েসহ বাইরে ঘুরে বেড়াতেন তিনি। নবজাতক এবং মা সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক। বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো 2.5 কোটি। এ পর্যন্ত প্রাণহানি 8,46,000-এর বেশি। করোনায় বিশ্বে একদিনে শনাক্ত 2,57,000, মারা গেছে 5,000-এর বেশি। আবারও বিশ্বে একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছে ভারতে। দেশটিতে নতুন শনাক্ত 78,000-এর বেশি, প্রাণহানি 944 জনের। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ছাড়ালো 63,500। তবে যুক্তরাষ্ট্র, ব্রাজিলে কমেছে একদিনে সংক্রমণ ও প্রাণহানি। দেশ দুটিতে 24 ঘন্টায় মৃতের সংখ্যা নেমেছে 1000-এর নিচে। যুক্তরাষ্ট্রে একদিনে নতুন শনাক্ত হয়েছে 42,000-এর বেশি, ব্রাজিলে এই সংখ্যা 34,000-এর কিছু বেশি। এদিকে জার্মানির রাজধানী বার্লিনে করোনা বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। এ সময় অনেকে গ্রেফতার হয়। ইউক্রেন এবং চেক রিপাবলিকে বাড়ছে সংক্রমণ। এদিকে মঙ্গলবার থেকে উহানের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে চীন। করোনা মহামারীর মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেনের শহীদ হওয়ার স্থান ইরাকের কারাবালায় অংশ নেন কয়েক হাজার মুসল্লি। এ সময় ইমাম হোসেনের মৃত্যুকে স্মরণ করে শোক পালন করেন তারা। হায় হোসেন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের রাজপথ। কড়া নিরাপত্তার মধ্যেই তাজিয়া মিছিলে অংশ নেন নানা বয়সের মানুষ। ভারতের জম্মু কাশ্মীরে আশুরা পালিত হয়েছে শনিবার। করোনা আতঙ্কের মধ্যেই কড়া নিরাপত্তায় পালিত হয় দিবসটি। আরবি হিজরি সন অনুসারে 10ই মহররম কারাবালার ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন ইমাম হোসেন। শ্রীলঙ্কা সফরে খণ্ডকালীন দায়িত্বে সফল হতে পরিকল্পনা সাজাচ্ছেন ক্রেগ ম্যাকমিলান। নীল ম্যাকেঞ্জির উত্তরসূরি এরই মধ্যে হেড কোচ রাসেল ডোমিঙ্গোর সাথে আলাপ সেরেছেন। খেলোয়াড়দের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে সাফল্য এনে দেয়াকে লক্ষ্য দাঁড় করিয়েছেন ম্যাকমিলান। নিউজিল্যান্ডের সফল ব্যাটিং কোচ তিনি। ক্রেগ ম্যাকমিলান নিজে হয়তো খুব বড় ব্যাটসম্যান ছিলেন না, কিন্তু কোচ হিসেবে এক কথায় সফল। 2019-এ কপাল মন্দ না হলে প্রথম বিশ্বকাপটাও জেতা হতো কিউইদের। সেই মিশন দিয়ে নিজ দেশের সঙ্গে 5 বছরের গাঁটছড়া শেষ হয়েছে। অন্যদিকে বাংলাদেশও শেষ করেছে নীল ম্যাকেঞ্জি অধ্যায়। 2-4 মিলিয়ে বিসিবি শ্রীলঙ্কা সফরে ম্যাকমিলানকে ব্যাটিং পরামর্শ করেছে। আর স্বল্প সময়ের চ্যালেঞ্জ জিততে ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক তৈরিতে জোর ম্যাকমিলানের। আমার প্রথম কাজ হবে ক্রিকেটারদের বন্ধু হওয়া। নিউজিল্যান্ড বাংলাদেশ খেলার সূত্র ধরে বেশ কয়েকজনকে চিনি, কিন্তু খুব গভীর নয় সেটি। আমি কারোর টেকনিক পরিবর্তন করার জন্য আসছি না, ছোট ছোট কিছু বিষয় যোগ করব যা গেম প্ল্যানে কাজে আসবে। হেড কোচ রাসেল ডোমিঙ্গোর সঙ্গে পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে ম্যাকমিলানের। ডোমিঙ্গো আমাকে ফোন করেছিল। অনেক অভিজ্ঞ একজন কোচ তিনি। তার নেতৃত্বে অন্য কোচিং স্টাফের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে। তবে শ্রীলঙ্কা সফর ছাড়া অন্য কিছু আমার ভাবনায় নেই। আগেভাগে শ্রীলঙ্কা যাওয়ার সিদ্ধান্ত নেয়ায় বিসিবিকে ধন্যবাদ দিয়েছেন ম্যাকমিলান। গত 6-7 মাস ক্রিকেট মাঠে নেই বাংলাদেশ, ফলে লঙ্কা সিরিজের আগে প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ। বিসিবি দারুণ একটা সিদ্ধান্ত নিয়েছে ওখানে গিয়ে 3 সপ্তাহ ক্যাম্প করার। ইউএসপিএন ক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে ম্যাকমিলান আরও জানিয়েছেন, টাইগারদের সঙ্গে চুক্তিটা খণ্ডকালীন হলেও দারুণ রোমাঞ্চিত তিনি। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মৌসুমের শুরুটা ভালো হলো না লিভারপুলের। এফএ কমিউনিটি শিল্ড কাপে অলরেডদের টাই ব্রেকে হারিয়ে শিরোপা জিতল আর্সেনাল। 5-4 ব্যবধানে জয় গানারদের। ওয়েমব্লি স্টেডিয়ামে শুরু থেকে দাপুটে লিভারপুল চাপ ধরে রেখে 6 মিনিটে গোল করেন ওয়াইনালডাম, তবে তা অফসাইডের কারণে বাতিল হয়। 12 মিনিটে কাউন্টার অ্যাটাকে আর্সেনালকে এগিয়ে নেন অবামায়াং। পরে বেশ কয়েকটি গোলের সুযোগ পেলেও ফিনিশিং দুর্বলতার ব্যবধান বাড়েনি গানারদের। বিরতির পর গোলের খোঁজে মরিয়া লিভারপুল আক্রমণের ধার বাড়ায়। 73 মিনিটে 1-1-এ মিনামিনোর দক্ষতায় সমতায় ফেরে অলরেডস। নির্ধারিত সময়ে স্কোর লাইনে আসেনি পরিবর্তন। ম্যাচ গড়ায় টাই ব্রেকারে, যেখানে কপাল পড়ে লিভারপুলের। চ্যাম্পিয়ন্স লিগ 2019-20 মৌসুমের সেরা দল ঘোষণা করেছে ইউএফা। মেসি, নেইমার, লেভানডস্কি থাকলেও 23 জনের সেরা দলে জায়গা হয়নি রোনালদোর।
ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা ইউএফআর টেকনিক্যাল অবজারভার্স 23 জনের সেরা দলটি বেছে নেয়। এ দলে ইউরোপ সেরা বায়ার্ন মিউনিখে রয়েছেন 9 জন, কিন্তু রেকর্ড 13 বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের কেউ নেই এই স্কোয়াডে। পিএসজি ও লাইপজিগের আছেন 3 জন করে ফুটবলার। মৌসুম সেরা দলের মেসি ও নেইমার আছেন, নেই টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা রোনালদো। রেস্তোরাঁর ভেতরে গোড়ালির সমান পানি, তাতে ঘুরে বেড়াচ্ছে রং বেরঙের ছোট আকারের মাছ। আর চেয়ারে বসে পা ডুবিয়ে খাবারের স্বাদ নিচ্ছেন ভোজন রসিকরা। মাঝে মাঝেই পা ছুঁয়ে যাচ্ছে মাছ। সাতক্ষীরার ব্যতিক্রমী এই রেস্তোরাঁ এরই মধ্যে পেয়েছে বেশ জনপ্রিয়তা। সাতক্ষীরা শহরতলির বকচড়া বাইপাস সড়কে মৌবন রেস্তোরাঁ। ভেতরে গোড়ালি সমান পানিতে সাঁতরাচ্ছে রং বেরঙের ছোট ছোট মাছ। তার মাঝেই চেয়ার টেবিল পাতা। অভিভাবকদের সাথে এসে শিশুরাও উপভোগ করছে ব্যতিক্রমী এই আয়োজন। এখানে আমরা পানির মধ্যে মাছ, আর এর মাঝখানে আবার রেস্টুরেন্ট, এটা একটা অন্যরকম ব্যাপার। এই জন্য আমরা এখানে দেখতে আসছি। তো আসার পরে আশেপাশের পরিবেশটা খুব ভালো লাগছে। এরকম রেস্টুরেন্টে ফার্স্ট আসলাম, আগে তো অনেক রেস্টুরেন্টে গিয়েছি, সেখানকার চেয়ে এখানকার পরিবেশটা অনেক ভিন্ন, এই জন্যই এখানে আসা। এখানে রঙিন মাছ আছে, এখানে খাবার ভালো, এখানে খোলামেলা জায়গা, হাওয়া বাতাস আছে, এখানে এসে আমার খুব ভালো লাগছে। উদ্যোক্তারা জানান ফিশ পেডিকিউর রেস্টুরেন্টের এই ব্যবস্থা আছে বেশ কিছু দেশে, তা থেকেই অনুপ্রেরণা। বাংলা খাবারের পাশাপাশি আছে চাইনিজ, থাই সহ 150-র বেশি আইটেম। আর অভিভাবকরা তাদের বাচ্চাদের একটু বিনোদনের জন্য এরকম আনকমন কোনো কিছু একটা চাইতেছে। এই কথা মাথায় রেখে যে না এরকম একটা করলে কেমন হয়, যে এখানে পুরোটাই আনকমন, সেদিন থেকে শুরু করছি টুকটুক করে যে কীভাবে একটা আনকমন জিনিস করা যায়। তারপরে এইভাবে একটা রেস্টুরেন্ট বানানো হলো। খাবারের পাশাপাশি মৌবন রেস্তোরাঁয় সভাসহ বিভিন্ন আয়োজনের জন্য আছে প্রশস্ত জায়গা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আর এই ছিল বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউবে, টুইটারে। ধন্যবাদ সবাইকে।